তুমি কি একটু চুপচাপ বসে থাকতে পারো না? সারাদিন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো। নিহান আচমকাই তীব্র গলায় চেঁচিয়ে উঠল। ঘরের ভেতরের গুমোট নীরবতা ভেঙে কথাগুলো যেন তীরের মতো গিয়ে বাঁধল মেহেরিনের বুকে। মেহেরিন একজোড়া ডগরা আর বিস্ময় ভরা চোখ মেলে তাকিয়ে রইল নিহানের দিকে। তার ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে হাসির রেখা নিমেষেই মিলিয়ে গেল। নিহান কখনো তার সাথে এভাবে কথা বলেনি। মেহেরিনের বোবা দৃষ্টি দেখে নিহান যেন আরও বিরক্ত হলো। সে ঘড়ির দিকে তাকিয়ে ঝাঁঝের মাথায় বলল, নেক্সট টাইম থেকে দরকার ছাড়া আমার সাথে একটা কথাও বলবে না, মনে থাকে যেন। মেহেরিনের বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নাটা কোনো মতে চেপে সে খুব আস্তে করে বলল, আচ্ছা। নিহান আর এক মুহূর্তও দাঁড়ালো না, তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই মেহেরিনের চোখ থেকে শ্রাবণের ধারা নামল। সে তো শুধু একটু ভালোবাসাই চায়, তাও এমন ব্যবহার করবে? খাটের কোণে গুটিসুটি মেরে বসে সে অনেকক্ষণ কাঁদল। কাঁদতে কাঁদতেই মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল, সে আর কখনো নিহানকে বিরক্ত করবে না, কোনো দিনও না। মাত্র মাস চারেক হলো তাদের বিয়ে হয়েছে, সম্বন্ধ করে বিয়ে। তবে মেহেরিনের জন্য এটা কোনো সাধারণ বিয়ে ছিল না। নিহান ছিল তার কৈশোরের ক্রাশ, যাকে দূর থেকে দেখে বহু রাত জাগা স্বপ্ন বুনেছে। আজ সে তার স্বামী। এই 4 মাসে মেহেরিন সবসময় নিহানের একটুখানি মনোযোগ পাওয়ার জন্য ছটপট করত। সে সারাদিন অধীর আগ্রহে অপেক্ষা করত নিহান কখন অফিস থেকে ফিরবে, আর ফিরলেই রাজ্যের গল্প, খুনসুটি আর আবদার নিয়ে হাজির হতো তার সামনে। মেহেরিন সবেমাত্র কলেজে পা দিয়েছে। বয়সের তুলনায় সে বড্ড বেশি অবুঝ, চঞ্চল আর একটা বাচ্চার মতো। এই চপলতার কারণেই শ্বশুরবাড়ির প্রত্যেকে তাকে মাথায় করে রাখে। শাশুড়ি থেকে শুরু করে ননদ সবাই মেহেরিন বলতে অজ্ঞান। নিহান প্রথম প্রথম মেহেরিনের এই আদিক্ষেতা চুপচাপ সহ্য করলেও আজ অফিসের কোনো এক চরম মানসিক চাপে তার সব রাগ একসাথে এসে পড়ল মেহেরিনের ওপর। রাগ দেখিয়ে নিহান তো সারাদিন আর বাড়িই ফিরল না। যখন গভীর রাতে ফিরল, মনে মনে ভেবেছিল মেহেরিন নিশ্চয়ই প্রতিদিনের মতো আজও দরজার পাশে ঝিমিয়ে পড়া চোখে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু ড্রয়িং রুমে পা রেখে সে অবাক হলো। চারিদিক নিঝুম, কোথাও মেহেরিনের কোনো চিহ্ন নেই। সে নিজেদের বেডরুমের দিকে এগোলো। রুমে ঢুকে দেখল মেহেরিন বিছানার এক কোণে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। নিহান মনে মনে একটু স্বস্তি পেল। যাক বাবা, অন্তত আজ আর কানের কাছে এসে কেউ জ্বালিয়ে মারবে না। কিন্তু ফ্রেশ হয়ে এসে বিছানায় পিঠ ঠেকানোর পরই নিহানের স্বস্তি উবে গেল। ঘড়ির কাঁটা টিকটক করে ঘুরছে, অথচ তার চোখে ঘুম নেই। প্রতিদিন মেহেরিন ছোট্ট বিড়ান ছাড়ার মতো গুটিসুটি মেরে নিহানের বুকের ওপর মাথা রেখে ঘুমায়। আজ সে সম্পূর্ণ উল্টো দিকে ফিরে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। মাঝখানে এই শূন্য দূরত্বটা নিহানকে এক অদ্ভুত অস্বস্তিতে ফেলতে লাগলো। বিছানায় এপাশ ওপাশ করতে করতে কেটে গেল অনেকটা সময়। শেষমেশ এক গভীর অপূর্ণতা বোধ থেকে নিহান নিজেই আলতো করে মেহেরিনকে নিজের বুকের কাছে টেনে নিয়ে এলো। মেহেরিন ঘুমের ঘোরে যেন একটু কেঁপে উঠল, কিন্তু চোখ খুলল না। নিহান তাকে জড়িয়ে ধরে একসময় ঘুমে তলিয়ে গেল। ভোর হতেই নিহানের অভ্যাস মতো চোখ খুলে গেল। মেহেরিন তখনও ঘুমে আচ্ছন্ন। নিহান তাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে জিম করতে চলে গেল। জিম শেষে ফ্রেশ হয়ে যখন সে বের হলো, ততক্ষণেও মেহেরিন জেগে গেছে। প্রতিদিনের মতো সকালে সেই চেনা হাসি বা গুড মর্নিং বলা আজ কিছুই হলো না। মেহেরিন যেন একটা জীবন্ত পুতুল। নিহানের দিকে একটাবারও না তাকিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে মেহেরিনের শান্ত মুখ দেখে শাশুড়ি মা কপালে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, কী রে মা, মুখটা এমন শুকিয়ে আছে কেন? শরীর খারাপ? মেহেরিন জোর করে ঠোঁটে হাসি টেনে বলল, না মা, ঠিক আছি, আজ একটু জলদি বের হতে হবে, কলেজ আছে। এমন সময়
মেহেরিনের ননদ, সেও একই কলেজে শিক্ষার্থী, তাড়াহুড়ো করে ঘরে ঢুকে বলল, ভাবি, মনে আছো তো, আজ আমাদের ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাড়াতাড়ি বের হতে হবে। মেহেরিন মৃদু হেসে মাথা নাড়ালো। সকালের নাস্তার টেবিলে এক অদ্ভুত নীরবতা। প্রতিদিন যে মেয়েটা পুরো বাড়ি মাথায় করে রাখে, সে আজ প্লেটের দিকে তাকিয়ে নিস্পৃহভাবে খাচ্ছে। তার এই অস্বাভাবিক চুপচাপ থাকাটা বাড়ির সবার নজরে কাড়ল। সবাই বুঝল মেঘ জমেছে কোথাও, কিন্তু কেউ কিছু বলল না। নিহান খাওয়ার ফাঁকে বারবার আর চোখে মেহেরিনের দিকে তাকাচ্ছে। সে আশা করেছিল মেহেরিন হয়তো অন্তত এক কাপ কফি এগিয়ে দেওয়ার বাহানায় তার দিকে তাকাবে, বা কালকে রাগ ভাঙানোর চেষ্টা করবে, কিন্তু মেহেরিন নিচের দিকে তাকিয়ে খাওয়া শেষ করে চুপচাপ টেবিল থেকে উঠে গেল। নিহানের ভেতরে কেমন যেন একটা শূন্যতা মোচড় দিয়ে উঠল। কাল রাত থেকে এই মেয়েটা তাকে একটুও জ্বালায়নি, কোনো আবদার করেনি, একটা বাড়তি কথাও বলেনি। এই কাঙ্ক্ষিত শান্ত পরিবেশটা তো সে চেয়েছিল, তবে আজ চারপাশটা এত খালি খালি লাগছে কেন? একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিহান অফিসের জন্য পা বাড়ালো, যার মন জুড়ে এখন কেবলই এক অদ্ভুত অস্থিরতা। এইভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। বাড়ির আবহাওয়া মেহেরিন আবার আগের মতো চঞ্চল হয়ে উঠল। শাশুড়ির সাথে রান্নাঘরে হাসাহাসি করা, ননদদের সাথে খুনসুটি করা, কিংবা শ্বশুরের চশমা খুঁজে দেওয়া, সব কিছুতেই সে আগের মতো সাবলীল। বাড়ির সবাই হাঁফ ছেড়ে বাঁচল, কিন্তু এই অচেনা ছবির আড়ালে একটা মস্ত বড় দেওয়াল খাড়া হয়ে রইল নিহানের সামনে। মেহেরিন সবার সাথে স্বাভাবিক হলেও নিহানের ক্ষেত্রে সে যেন এক নিথর পাথর। নিহান বাড়ি ফিরলে সে আগের মতো এক গ্লাস জল নিয়ে ছুটে আসে না, টাই খুলে দেওয়ার বাহানায় কাছে দাঁড়ায় না, এমনকি রাতেও আগেই ঘুমিয়ে যায়। নিহানের কোনো কিছু প্রয়োজন হলে মেহেরিন নিজে না এসে ননদ কিংবা কাজের লোককে দিয়ে পাঠিয়ে দেয়। টুকটাক কোনো বকাঝকা নিহান আগেও কখনো দেয়নি তা নয়, কিন্তু মেহেরিন বড় জোর আধ ঘন্টা মুখ ভার করে থেকে আবার নিহানের বুকে এসে মুখ লুকাতো। অথচ এইবার এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরও মেহেরিনের এই জমাট বাঁধা বরফ গলার কোনো লক্ষণ নেই। নিহানের সাথে চোখের দেখাও যেন সে এড়িয়ে চলে। এই দমবন্ধ করা নীরবতা নিহানের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। মেহেরিনের এই উপেক্ষা তার চেনা চঞ্চল সংসারটাকে মরুভূমি বানিয়ে দিচ্ছে। একদিন রাতে নিহান আর নিজেকে ধরে রাখতে পারল না। মেহেরিন যখন বারান্দা থেকে শুকনো কাপড়গুলো এনে আলমারিতে রাখছিল, নিহান পেছন থেকে ডাকলো, মেহেরিন, একটু শুনবে? মেহেরিন হাত থামিয়ে ঘুরে দাঁড়ালো। তার চোখে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কেবল এক অদ্ভুত নিস্পৃহতা। সে শান্ত গলায় বলল, কিছু বলবেন? নিহান এক পা এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়িয়ে আকুল গলায় জিজ্ঞেস করলো, হলোটা কি তোমার মেহেরিন? সারা বাড়ি মাথায় করে রাখো, অথচ আমার সামনে আসলে এইভাবে বোবা হয়ে যাও কেন? কি অপরাধ করেছি আমি? মেহেরিন প্রথমে কিছু বলল না, নিচু নজরে নিজের হাতের আঙুলগুলো খুঁড়তে লাগলো। নিহান মরিয়া হয়ে ওর হাত দুটো চেপে ধরে বলল, প্লিজ মেহেরিন, মুখ খোলো, এভাবে শাস্তি দিও না আমাকে। মেহেরিন আস্তে করে নিহানের হাত থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নিল। তারপর নিহানের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত ধীর গলায় বলল, আমি তো কোনো শাস্তি দিচ্ছি না, আপনি বেশি ভাবছেন। তাছাড়া আপনিই তো সেদিন বলেছিলেন দরকার ছাড়া যেন আপনার সাথে একটাও কথা না বলি, তাই এখন খুব প্রয়োজন না হলে আর কথা বলি না। আসলে ভেবে দেখলাম আপনার সাথে আমার তো তেমন কোনো দরকারি কথাই থাকে না। মেহেরিনের মুখের এই সরল কিন্তু ধারালো স্বীকারোক্তি শুনে নিহান যেন আকাশ থেকে পড়ল। নিহানের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে সেদিন তীব্র রাগের মাথায় অফিসের চরম মানসিক অশান্তিতে কথাগুলো বলে ফেলেছিল, কিন্তু মেহেরিন সেটাকে এইভাবে নিজের জীবনের ধ্রুবতারা বানিয়ে নেবে তা সে কল্পনাও করেনি। নিহান অপরাধীর মতো বলল, মেহেরিন, ওটা আমি রাগের মাথায় বলেছিলাম, আমি তো মন থেকে ওসব বলিনি। মেহেরিন মলিন একটু হাসল, বলল, মানুষ রাগের মাথায়
মনের আসল কথাটাই বলে ফেলে। আমি অনাধিকার চর্চা করতাম, তাই আপনি বিরক্ত হতেন। এখন আর সেই বিরক্তির কারণ হব না। কথাটা শেষ করে মেহেরিন যখন চলে যেতে উদ্যত হলো, নিহানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে পেছন থেকে এক ঝটকায় মেহেরিনকে নিজের বুকের মাঝে টেনে নিল, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল তার শরীরটাকে, যেন ছেড়ে দিলে এই মানুষটা চিরতরে হারিয়ে যাবে। নিহান মেহেরিনের কাঁধে মুখ গুজে রুদ্ধশ্বাসে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও মেহেরিন, প্লিজ। তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। এই কটা দিন আমার কিভাবে কেটেছে আমি জানি। তোমার এই চঞ্চলতা, তোমার এই সারাদিনের ঘ্যানঘ্যানানি যে আমার বেঁচে থাকার আসল রসদ, তা আমি এই কদিনে প্রতিটা মুহূর্তে টের পেয়েছি। আমি আমার সেই আগের অভিমানী চঞ্চলার আদুরে মেহেরিনকে ফেরত চাই। আমাকে এভাবে একলা করে দিও না। নিহানের গলার আকুলতা আর কান্নার সুর মেহেরিনের ভেতরের সমস্ত শক্ত বাঁধ এক নিমেষেই ভেঙে দিল। এতদিনের চেপে রাখা জমানো কষ্ট আর অভিমান জলপ্রপাতের মতো চোখ বেয়ে নামল। সে নিহানের বুক খামচে ধরে হু হু করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই ভাঙা গলায় বলল, আপনি জানেন না সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল। আমি তো শুধু আপনার একটুখানি ভালোবাসা আর মনোযোগ চেয়েছিলাম। আপনি এভাবে আমাকে পর করে দিতে পারলেন? নিহান মেহেরিনের চোখের জল পরম মমতায় নিজের আঙুল দিয়ে মুছে দিল। তার কপালে গালে আলতো করে চুমু খেয়ে গাঢ় গলায় বলল, আই এম সো সরি মায়াবতী। আর কোনো দিন না, আর কোনো দিন আমি তোমাকে এভাবে ধমক দেব না। তোমার সব অধিকার চর্চা মাথা পেতে নেওয়ার অধিকার আজ থেকে শুধু আমার। মেহেরিন কান্না ভেজা চোখে নিহানের বুকের মাঝে লেপ্টে রইল, ঠিক যেন এতদিনে পথ হারানো এক ক্লান্ত পাখি তার পরম নীড় খুঁজে পেয়েছে। জানলার বাইরে তখন এক ফালি জ্যোৎস্না এসে পড়েছে ঘরের মেঝেতে, যেন সাক্ষী দিচ্ছে এক নতুন সূচনার। ঝড়ের মেঘ কেটে গিয়ে যখন ভালোবাসার আকাশ আবার শান্ত হয়, তখন নিস্তব্ধতা চেয়ে চেনা কোলাহলই জীবনের সবচেয়ে সুন্দর সুর হয়ে বাজে। সমাপ্ত।